এই যে তুই ছেলেকে না দেখেই কবুল বলে দিলি, এখন যদি বাসর ঘরে গিয়ে দেখিস ছেলে বোবা অন্ধ বা কালা, তখন কি করবি? বান্ধবীর প্রশ্নের জবাবে মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে নিয়ে কালেও তার কোনো আগ্রহ ছিল না। ছেলে যেমনই হোক তাতে তার কি? সে তো এমনিতেও ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে গ্রহণ করবে না। মেহুলের মৌনতা দেখে তার বান্ধবী পুনরায় জিজ্ঞেস করল, কিরে, ভয় পাচ্ছিস? আরে এত ভয় পাস না, ভাইয়াকে আমরা দেখেছি, মাশাল্লাহ, তুই একবার দেখলেই প্রেমে পড়ে যাবি। মেহুল তখন নাকের পাল্লা ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে কি তোদের মতো অসভ্য মনে হয় যে যাকে দেখবো তার প্রেমেই পড়ে যাব? আরে বোকা, উনি তো তোর স্বামী, তুই ওনার প্রেমে পড়বি না তো কার প্রেমে পড়বি? মেহুল দাঁতে দাঁত চেপে বলল, কারো প্রেমে না। প্রেমে পড়ার জন্য আমি বিয়ে করিনি। বিয়ে করেছি শুধু আমার অসুস্থ বাবাকে সুস্থ করার জন্য। তার বান্ধবী হেসে বলল, সেই যেই জন্যই করিস না কেন, ভাইয়ের প্রেমে তো তুই অবশ্যই পড়বি। মেহুলের মেজাজ এমনিতেই ঠিক নেই, তার উপরে এসব কথা তার মেজাজের আরো 12টা বাজিয়ে দিচ্ছে। সে ভ্রুকুচকে তার বান্ধবীর দিকে চেয়ে বলল, এখান থেকে ওঠ, যা ভেতরে গিয়ে দেখ সবাই কি করছে। আর মাকে বল আমি আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না, আমাকে যেন ভেতরে নিয়ে যায়। মেহুলের বান্ধবী তার কথা মতো ভেতরে চলে যায়। মেহুল একাই বসে থাকে। বিরক্তির ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এই ভারী গহনা আর শাড়ির চাপে সে যেন আরো নেতিয়ে পড়েছে। চারদিকের এত আলোকসজ্জাও তাকে শান্তি দিচ্ছে না। কেন এত আয়োজন? যেখানে কনেরই তার নিজের বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই, সেখানে কেন এত আয়োজন করতে হবে? মেহুলের রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। সে তার মাথার উপর থেকে দুপাট্টাটা এক টানে খুলে ফেলে দেয়। তখনই তার রুমে তার মা আসেন, সাথে আসেন আরেকজন ভদ্রমহিলা। মেহুলের মা রামিনা বেগম জোরপূর্বক হেসে মেহুলের কাছে গিয়ে বসলেন। বললেন, খুব গরম লাগছে মা, আর একটু অপেক্ষা করো, তারপরে ফ্রেশ হতে পারবে। মেহুল রাগে চোখ মুখ খিচে বলল। মা, আমার অসহ্য লাগছে। রামিনা বেগম চোখের ইশারায় তাকে চুপ হতে বললেন। তখন ওনার সাথে আসা ভদ্রমহিলাটি বললেন, আমরা আর কিছুক্ষণ পরই চলে যাব, তখন এসব ছেড়ে ফ্রেশ হয়ে নিও। এসব পরে থাকা আসলেই খুব বিরক্তের কাজ। মেহুল হেসে বলল, যাক, শুনে ভালো লাগলো। আপনি অন্তত আমার কষ্টটা বুঝেছেন। মেহুলের কথা শুনে তার মা রেগে গেলেন। তিনি তার দিকে গরম চোখে চেয়ে বললেন। তোমার শাশুড়ি হন উনি? মেহুল হেসে বলল, হ্যাঁ মা, জানি তো, আমার একমাত্র শাশুড়ি মা। ভদ্রমহিলাটা তখন হেসে মেহুলের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমিও আমার একমাত্র ছেলের বউ। মেহুল আর জবাবে কিছু বলল না। আগের মতোই মুখ কালো করে বসে রইল। ওনারা দুজন বেরিয়ে গেলেন। মেহুলের কেন যেন খুব রাগ হচ্ছে। সবার প্রতি রাগ হচ্ছে। আর সব থেকে বেশি রাগ হচ্ছে ওই লোকটার প্রতি, যাকে সে বিয়ে করেছে। অথচ একবারের জন্যও যাকে দেখেনি। ওই লোকটাই বা কেমন? উনিও নিজ থেকে একবার দেখা করতে চাইলেন না। আশ্চর্য! মা বিয়ে ঠিক করেছেন, আর উনিও নাচতে নাচতে বিয়ে করে ফেলেছেন। নির্ঘাত কোনো ক্যাবলাকান্ত হবে। হোক, তাতেও মেহুলের কিছু যায় আসে না। বরং ক্যাবলাকান্ত হলেই ভালো, তার কথায় উঠবস করাতে পারবে। শ্বশুরবাড়ির সবাই চলে গেল। মেহুলের কাবিন হয়েছে বিধেই তাকে আর তার হাজব্যান্ডকে রেখে সবাই চলে যায়। মেহুল তার মা বাবার রুমে। তার রুম সেই সন্ধ্যা থেকে সাজানো হচ্ছে। আর ওই ভদ্রলোক যার সাথে মেহুলের বিয়ে হয়েছে, মেহুল শুনেছে উনি নাকি এখনো তাদের ড্রয়িং রুমে আছেন। বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো একবারের জন্য লোকটার তার বউকে দেখার ইচ্ছে হলো না। মেহুলের হঠাৎ চিন্তা এলো, লোকটারও কি তার মতো বিয়েতে মত ছিল না নাকি? হয়তো সেজন্যই উনি বিয়ে হয়ে যাওয়ার পরও মেহুলের সামনে একবার আসেনি। যদি এমন কিছু হয় তবে সেটা তার জন্য ভালোই হবে। তবে সে বিয়ে করেও মুক্তি পাবে। তাকে আর কোনো বাধা ধরা নিয়মের মাঝে চলতে হবে না। ওই লোক চলবে ওই লোকের মন মতো, আর সে চলবে তার মন মতো। কথাগুলো মনে মনে ভেবে বেশ খুশি হয় মেহুল। বেশ স্বস্তিও পায় সে। বিয়ে নামক ঝামেলার কারণে তার জীবন তার থেমে যাবে না। একটু পর মেহুলের মা রামিনা বেগম একটা খাবারের প্লেট নিয়ে রুমে এলেন তাকে খাইয়ে দেওয়ার জন্য। মাকে দেখে মেহুল মুখে কুলেও পেটে বসল। সে খাবে না। রামিনা বেগম মুখের সামনে খাবার ধরে বললেন, ন্যাকামো না করে খেয়ে নে। মেহুল ভ্রু কুচকে চাইল, বলল, আমি ন্যাকামো করছি মা? করছিস। স্বাভাবিক জিনিসটাকে
তুই স্বাভাবিকভাবে কেন মেনে নিতে পারছিস না? বিয়েটা যখন করেই ফেলেছিস তখন বিয়েটা মেনে নে, অযথা ঝামেলা করিস না। মেহুলের চোখ ছলছল করে। টুপ করে তার উষ্ণতা গাল বেয়ে গড়িয়েও পড়ে। সে নাক টেনে বলে, আমি কি ঝামেলা করেছি মা? আমি কি চাইলেই ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না? ওনাকে সব বলে দিতে পারতাম না? পারতাম, কিন্তু কেন করিনি জানো? তোমার আর বাবার কথা ভেবে। তোমার আর বাবার কথা ভেবে আমি সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি। যাকে বলেছ তাকেই বিয়ে করেছি। তাও তুমি এখন বলছো আমি যেন কোনো ঝামেলা না করি। আমি ঝামেলাটা করলাম কোথায়? করিসনি, আর ভবিষ্যতেও কিছু করিস না, তোর বাবা কষ্ট পাবেন। মেহুল তাচ্ছিল্যভাবে হাসি দেয়। শুকনো মুখে বলল, একটা সন্তান সব থেকে বেশি কষ্ট পায় কখন জানো? যখন তার মা বাবা তাদের কষ্টের দোহাই দিয়ে তার উপর কিছু চাপিয়ে দেয়। মা, তুমি জানতে গান জিনিসটাকে আমি কতটা ভালোবাসি, অথচ বিয়ের আগেই ওই বাড়ি থেকে শর্ত রাখলো আমার গান গাওয়া বন্ধ করতে হবে। তোমরাও তাতে এক কথায় রাজি হয়ে গেলে। একটা বাড়ির জন্য আমার কথাটা ভাবলে না। আমি কতটা কষ্ট পেয়েছি সেটা ভাবলে না। ওই ভদ্র মহিলা বললেন উনি আমাকে পড়াশোনা করাবেন, কিন্তু চাকরি করার দরকার নেই। ওনার ছেলের টাকায় নাকি আমি শুয়ে বসে শেষ করতে পারবো না, আর তোমরা তাতেও রাজি হয়ে গেলে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই দিলে না। আর আমিও আমার অসুস্থ বাবার কথা রাখতে, আমার মার মুখে হাসি ফোটাতে নিজের সব কিছুকে বিসর্জন দিলাম। আর এত কিছুর পরেও তুমি বলছো আমি যেন অযথা ঝামেলা না করি। না মা, নিশ্চিন্তে থাকো, আমি আর কোনো ঝামেলা করব না। এখন যদি ওনারা বলেন আমার আর পড়াশুনো করার কোনো দরকার নেই, তবে আমি তাতেও রাজি হয়ে যাব। ওনারা যা বলবেন আমি সব কিছু অক্ষরে অক্ষরে মেনে নিব। তবু তোমাদের মাথা নিচু হতে দিব না। তুমি নিশ্চিন্তে থাকো মা। মেয়ের কথাগুলোতে যে কতটা যন্ত্রণা বেরিয়ে আসছে সেটা মা ঠিকই বুঝতে পারছেন। তবে মেয়ের সামনে তাকে কঠোর থাকতেই হবে। তিনি একবার নরম হয়ে গেলে মেয়েও তাকে পেয়ে বসবে। তখন আর সে কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে চাইবে না। তাই তাকে কঠিন হতেই হবে যতটা সম্ভব। রামিনা বেগম মেয়ের মুখে খাবার পুড়ে দিয়ে বললেন, জীবনকে সহজ চোখে দেখলেই জীবন সহজ। সবকিছু নির্ভর করছে তোমার দৃষ্টিভঙ্গির উপর। রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। আর স্বামীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারলে স্বামীই তোমার সব ইচ্ছে পূরণ করবে। প্রয়োজন নেই, আমার ইচ্ছে আমি একাই পূরণ করব। আমার কাউকে প্রয়োজন নেই। মেহুলকে তার বান্ধবীরা তার রুমে রেখে যায়। নিজের রুম দেখে সে যেন চিনতেই পারছে না। চারদিকে ফুলের সুবাসে মৌ মৌ করছে, তবে এত এত সুন্দরও যেন তার মনকে আকর্ষিত করতে পারছে না। সে বিরক্ত হয়ে থপ করে তার বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরেই তার রুমের দরজায় খট করে শব্দ হয়। সে বুঝতে পারে লোকটা চলে এসেছে। সে ঝিম মেরে বিছানায় বসে থাকে। লোকটা দরজা আটকে দিয়ে মেহুলের দিকে ঘুরে তাকায়। মেহুলের মাঝে কোনো হেলদোল না দেখে লোকটা খানিক বিস্মিত হলো। তার জানা মতে এই মুহূর্তে নিয়ম অনুযায়ী নতুন বউ এসে স্বামীকে সালাম করে, তবে তার বউয়ের মাঝে এরকম কিছুর আভাস না পেয়ে সে চিন্তিত। তাই সে ধীর পায়ে এগিয়ে যায়। মেহুলের সামনে দাঁড়িয়ে মিহি স্বরে বলে, আসসালামু আলাইকুম। লোকটার মুখে সালাম শুনে মেহুল বিব্রত কণ্ঠে জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। লোকটা তারপর তার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে। মেহুল এখনো মাথা নিচু করেই বসে আছে। তার সামনের মানুষটার দিকে তাকানোর ইচ্ছে তার হচ্ছে না। লোকটা কিছুক্ষণ নীরব থেকে বলে, এই বিয়েতে যে আপনার মত ছিল না সেটা আমি জানি। মেহুল চমকিত হয়। বিষয় নিয়ে লোকটার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ চেয়ে থেকে ভ্রু কুচকে ফেলে সে। বলে ওঠে, আপনি? চিনতে পেরেছেন? মেহুল কপালে ভাঁজ ফেলে বলল, আপনি আরিয়ান খান রাবির? জি। মেহুলের কপালের ভাঁজ আর গভীর হলো। সে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল লোকটার দিকে। তারপর চোখ নামিয়ে বলল, আপনি জানতেন আমার যেই বিয়েতে মত ছিল না? রাবির স্মিত ফুরে বলল। জি। মেহুল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে বিয়ে কেন করলেন? রাবির মেহুলের দিকে চেয়ে উল্টো জিজ্ঞেস করল, আপনি কেন বিয়েটা করেছেন? আপনার তো এই বিয়েতে মত ছিল না, তাহলে কেন করলেন বিয়েটা? বাধ্য হয়ে করেছি। আমার অসুস্থ বাবার কথা ভেবে করেছি। আজ যদি এমন কোনো পরিস্থিতি তৈরি না হতো তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। কিন্তু আপনি তো জানতেন আমার মত নেই,
তাহলে আপনি কেন এই বিয়েতে মত দিলেন? আপনার মত নাই থাকতে পারে, কিন্তু আমার মত তো ছিল, তাই এই বিয়েটা হয়েছে। আমার মত না থাকলে এই বিয়েটা হতো না। মেহুল খেপে গেল কথাটা শুনে। সে রাগী স্বরে বলল, কেন মত দিলেন? আপনি জেনে বুঝে ইচ্ছে করে আমার জীবন নষ্ট করেছেন। আপনাকে আমি কখনোই মেনে নিব না, কখনোই না। রাবির তার পাশ থেকে উঠে দাঁড়ায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়িটা খুলে ডিরেক্ট ওয়াশরুমে চলে যায়। মেহুল অবাক হয় লোকটার ব্যবহার দেখে। এত শান্তশিষ্ট, যেন এই সব কিছুতে ওনার কিছুই যায় আসে না। এত দায়সারা ভাব নিয়ে চলছেন যেন কিছুই হয়নি। মেহুল বসে বসে ফুঁসছে। লোকটার এমন ঠান্ডা মেজাজ তার মোটেও পছন্দ হচ্ছে না। সে তো চায় লোকটা তার উপর রেগে যাক, অনেক বেশি রাগ দেখাক, তারপর দুজনের মধ্যে খুব ঝগড়া হোক আর দুজন আলাদা হয়ে যাক। কিন্তু লোকটা যদি এমন শান্ত মেজাজে থাকে তাহলে তো সবের কিছুই হবে না। মেহুল বড্ড চিন্তায় পড়ে যায়, বুঝতে পারছে না কি করবে। এর মাঝে রাবির ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এসে মেহুলকে বলে, যান, উজু করে আসুন, নামাজ পড়তে হবে। মেহুল সুযোগ পেয়েছে। সে কড়া স্বরে বলল, না, আমি নামাজ পড়ব না। রাবির ভ্রুকুচকে তাকায়, জিজ্ঞেস করে, কেন, আপনি নামাজ পড়েন না? পড়ি, তবে এই মুহূর্তে আপনার সাথে পড়ব না। রাবির কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে। তারপর আর কিছু না বলে একটা জায়নামাজ বিছিয়ে নিজে একাই নামাজ পড়তে দাঁড়ায়। মেহুল মনে মনে খুশি হয়। লোকটাকে এভাবেই খেপাতে হবে, কতক্ষণ সহ্য করবে। তার উপর উনি তো আবার এই এলাকার বিশাল বড় নেতা। রাগ তো নেতাদের শিরায় শিরায় লেগে থাকে। ওনারও নিশ্চয়ই আছে, এখন হয়তো সেটা ধামাচাপা দিয়ে রেখেছে। নামাজ শেষ করে উঠতেই রাবির দেখে মেহুল ঘুমিয়ে পড়েছে। সে জায়নামাজ ভাঁজ করে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। তার সামনে সব চুল মুখের উপর আছড়ে পড়ে আছে। রাবির খুব সাবধানে চুলগুলো সরিয়ে দেয়। মেহুলের ঘুমন্ত মুখশ্রীটা দেখে মুচকি হাসে সে। মনে মনে বলে, রাবির খানের অস্তিত্বের সঙ্গে জুড়ে গিয়েছ। এখন তো তোমার এত সহজে রেহাই নেই মেহুল। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখন তোমাকেই রাবির খানের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। মিটমিট করে চোখ মেলে তাকাতেই বিশাল দেহি পুরুষ মানুষটা চোখের সামনে প্রতীয়মান হয়। মেহুল চোখ কুচলে ভালোভাবে তাকায়। পেছন থেকে লোকটাকে সে চিনতে পারে না। সে চট করে উঠে বসে। ভালোভাবে খেয়াল করে দেখে এই ভদ্রলোক তো আরিয়ান খান রাবির, তার অপছন্দের স্বামী। সে তখন ঘড়ির দিকে তাকায়, 7টা বাজে। লোকটা এত তাড়াতাড়ি গোসল করে ফেললো। মেহুল উঠে দাঁড়ায়। রাবির তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল মুছছে। আয়নার মাঝে রাবিরের প্রতিবিম্ব দেখে মেহুল চোখ গিলে। লোকটা কি বিশাল! এই লোকের সামনে তো মেহুল এটুকুনি একটা বাচ্চা মেয়ে। মেহুল বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে যায়। সে ফ্রেশ হয়ে এসে দেখে রাবেই রুমে নেই। সেই সুযোগে সে রুমের দরজাটা আটকে দিয়ে শাড়ি খুলে একটা লং টি শার্ট গায়ে দেয়। তারপর দরজা খুলে বেরিয়ে ডাইনিং রুমের কাছে যেতেই দেখে রাবি ডাইনিংয়ে বসে নাস্তা করছে। এত সকালে নাস্তা! মেহুলের তো এত সকালে কিছু মুখে নিলেই বমি আসে। সে ভেতরে যায় না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ভেতরে কি হচ্ছে। সে দেখে তার মা জননী ভদ্রলোকটাকে বেশ যত্ন করে সব খাবার বেড়ে দিচ্ছেন। কত শত নাস্তার আইটেম বানিয়েছেন। এত জামাই আদর দেখে মেহুলের খুব হিংসে হয়। তাই সে আর দাঁড়িয়ে না থেকে রুমে এসে রাগি আবার ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ভাঙে দুপুর 12টায়, তাও আবার তার মায়ের চিৎকারে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে তার মা প্রচণ্ড রেগে গেছেন। মেহুল ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম তার দিকে ফিরে চেয়ে রাগী স্বরে বলেন, মহারানীর ঘুম তাহলে ভেঙেছে? তা মহারানী এত তাড়াতাড়ি উঠে গেলেন কি করে? আরেকটু ঘুমাতেন, একবারে দুপুরে উঠে খেতেন। মা, তুমি জানো ক্লাস না থাকলে আমি এই সময়ই উঠি। রামিনা বেগম প্রচণ্ড রাগ নিয়ে বললেন, আগের কথা এখন বাদ দাও। এখন তোমার বিয়ে হয়ে গিয়েছে, 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবে। ওইখানে গিয়ে এসব করলে শাশুড়ি 2 দিনও রাখবেন না, বাড়িতে এসে ফেলে দিয়ে যাবেন। তাই এখন থেকেই অভ্যাস করো। সকালে জামাই একা নাস্তা করে বেরিয়েছে, উঠেছো তুমি? উঠোনি। ছেলেটা কি ভাববে বলো তো? নেহাতি ভালো ছেলে, তাই অত কিছু ধরে না, না হলে তো তোমার কপালে দুঃখই ছিল। মেহুল বিরক্তিকর সুরে বলল, হ্যাঁ মা, ওই ছেলে ফেরেশতা, যত খারাপ তো আমি। এক কাজ করো, ওনাকে তোমরা সারা জীবনের জন্য নিজেদের কাছে রেখে দাও, আর আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দাও, তাহলেই তোমরা শান্তি পাবে। এই বলে মেহুল ডাইনিং রুম ছেড়ে বসার রুমে চলে যায়।
সেখানে গিয়ে দেখে তারা ছোট চাচাতো ভাই বোনেরা টিভি দেখা নিয়ে তুমুল ঝগড়া করছে। মেহুল গিয়ে টিভি রিমোট নিয়ে বলে, তোমাদের কারোর দেখতে হবে না, আমি দেখব। ওর একজন বোন বলে উঠল, না আপু, আমি নিকোলোডিয়ান দেখব। আরেকজন তখন বলে উঠল, এই টিভি দেখা নিয়ে এক বিশাল ঝগড়া লেগে যায়। মেহুল কাউকেই থামাতে পারছে না। শেষে সে বিরক্ত হয়ে গিয়ে টিভি অফ করে দেয়। বাচ্চাগুলো তখন তার উপর আরও ক্ষেপে যায়। মেহুল ওদের ধরে এক জায়গায় নিয়ে বসিয়ে বলে,